বীরের জাতি বাংলাদেশি বাঙালিরা আরেকবার বীরত্বের পরিচয় দিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ বৈঠকটি সোমবার শেষ হয়েছে। অত্যন্ত মর্যাদার সঙ্গে বীরের মতো বাংলাদেশ তার সাম্য এবং সমতার এবং তার মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য সব বিষয় সাহসের সঙ্গে প্রতিবাদ জানিয়েছে। হতে পারে ভারত একটি বিশাল বড় রাষ্ট্র, একটি নিউক্লিয়ার পাওয়ারের রাষ্ট্র, সে তুলনায় বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, সামরিক দিক দিয়ে ভারতের থেকে অনেক দুর্বল রাষ্ট্র, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাধীন রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশি এই বীরের জাতি তারা আরেকবার গর্জে উঠেছে। ওই আওয়ামী লীগ যেভাবে ভারতের কাছে নতজানু হয়েছিল, দাস হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ জানিয়েছে এবং বলতে চেয়েছে দুই দেশের সম্পর্ক হবে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ, সম্মানের, সমতার। এখানে কেউ দাদাগিরি করতে পারবে না কেউ কারোর উপরে। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান, জীবন রক্ষার্থে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। তারপর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। ভারত ওই পরাজয়, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ওই পরাজয় মেনে নিতে পারেনি, চরম রুষ্ট এবং ক্ষুব্ধ ছিল। তারা সুযোগ খুঁজতেছিল কিভাবে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে, কিভাবে পায়ে পাড়া দিয়ে বাংলাদেশকে শায়েস্তা করবে। সেটি আমরা দেখেছি গত 15-20 দিনে। ইসকনের নেতা, তাদের সন্ন্যাসী, ওই হিন্দু সম্মিলিত হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী যখন তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হলো, তারপর থেকেই ভারতের সেই আমাদের সামনে ভেসে আসলো। বিশেষ করে ভারতের বিজেপি সরকার, বিজেপির নেতা কর্মীদের যে উগ্র হিন্দুবাদীদের যে উগ্রতা, যে হিংস্রতা, যে হিংসা আমরা দেখলাম, আমরা বিস্মিত হলাম। আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের আমরা যেভাবে এত বছর দেখে এসেছি, যেভাবে ধারণ করেছি, যে ভালোবেসেছি, তার বিপরীতে এক ভয়ঙ্কর চেহারা আমাদের দেখতে হয়েছে গত কিছুদিন। তারা বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য হেন চেষ্টা নাই, তারা করে নাই। তারা তাদের গদি মিডিয়া, ওই রিপাবলিক বাংলা থেকে শুরু করে ভারতের অনেকগুলো মিডিয়াকে তারা ব্যবহার করেছে নির্লজ্জভাবে। মিথ্যার পেশাতে ছড়িয়ে, প্রোপাগান্ডা ছড়িয়ে, যা ঘটেনি তাই বানিয়ে তারা অপপ্রচার করেছে। উদ্দেশ্য ছিল তাদের এক টিকিটে 2 ছবি দেখার। একটি হলো ওই যে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কমানো, তাকে হটানো, আগামী নির্বাচনে যাতে এই তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় না আসতে পারে। আর হচ্ছে বাংলাদেশে উগ্রতা ছড়িয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে একটা ঘটনা ঘটিয়ে এখানে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনর্বাসন করা। শত চেষ্টা করেও তারা সফল হয়নি। এই বাংলাদেশের মানুষ, এই দেশপ্রেমিক মানুষ, সচেতন মানুষ, তারা ওদের ফাঁদে পা দেয়নি। আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ভাই ভাই, হতে পারি ভিন্ন ধর্মের। আমরা এখানে দীর্ঘ বছরে আমরা যে সম্প্রীতি নিয়ে আছি, সেই সম্প্রীতি আমরা বজায় রেখেছি। আমরা বলবো না যে 2-1টি ঘটনা ঘটেনি, ঘটেছে, সেটি রাজনৈতিক। 5ই আগস্টের পরে যে ঘটনাটি ঘটেছে রাজনৈতিক, সেগুলোতে রং মাখিয়ে তারা সাম্প্রদায়িকের দিকে নিয়ে গেছে। যে সমস্ত আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা যারা আওয়ামী লীগ করতেন, ফ্যাসিস্টের দোসর ছিলেন এবং ফ্যাসিস্টের অন্যায় কাজে দোসর ছিলেন, অন্যায় কাজ করেছেন, তাদের উপরে 2-1টি ঘটনা ঘটেছে। তাও ওই পর্যায়ের নৃশংস ঘটনা ঘটেনি। এই সরকার শক্ত দমন করেছে, কিন্তু এখন অবধি ওই রিপাবলিক বাংলা, ওই ময়ূক রঞ্জন ঘোষ, তারা বাংলাদেশের উপরে হিংসা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা উগরে দিচ্ছেন প্রতিদিন প্রকাশ্যে। এর মধ্যে যুক্ত হয়েছিলেন শেষ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে অবাক করে দিয়ে উনি বলে ফেললেন, উনিও বিজেপির সুরে কথা বললেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপক নির্যাতন হচ্ছে, এটি বন্ধের জন্য জাতিসংঘের থেকে শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার। আমরা অবাক, বিস্মিত হলাম।
যে মমতা ব্যানার্জির কাছ থেকে এই ধরনের কথা, এই ধরনের উগ্রতা কখনো আমরা আশা করিনি। আমরা জানতে পারলাম যে উনি ওনার ভোটের রাজনীতির জন্য বিজেপির সঙ্গে পাল্লা দিতে গিয়ে উনি এই কথাটি বলেছেন। আশার কথা, উনি গতকাল ওনার বিধানসভায় আর একটি বক্তব্য দিয়েছেন, এটি খুবই তাৎপর্যপূর্ণ। সেখানে তিনি বলেছেন যে আমি শুনতে পাচ্ছি কিছু ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হয়েছে। ইয়েস মমতা ম্যাডাম, ফেক নিউজ। আপনার উচিত হবে এই কার্ডটি খেলা। আপনি প্রকাশ করে দেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য ওই বিজেপি, ওই সাম্প্রদায়িক শক্তি, ওই উগ্রবাদী হিন্দুরা তারা যেসব মিথ্যা খবর বানিয়েছিল সেগুলো আপনার উচিত হবে, আপনার দলের উচিত হবে ফাঁস করে দেয়া। বাংলাদেশের থেকে তো এই বিষয়ে একাধিক প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বারবার বলেছেন আপনারা আসেন, আপনাদের সাংবাদিক টিম নিয়ে আসেন, আপনারা দেখেন যেই সমস্ত জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলছেন, সংখ্যালঘুদের উপরে হামলা নির্যাতনের কথা বলছেন, সেই স্পটে যান, আপনারা তদন্ত করেন, করে দেখেন যে একটি ঘটনা সত্য কিনা। আর যে কয়টি ঘটনা ঘটেছে তা কোন মাত্রায় ঘটেছে, কতটুকু ঘটেছে এবং কি কারণে ঘটেছে। এই চ্যালেঞ্জ কিন্তু সাংবাদিকরা নিচ্ছে না ভারতের, তারা কিন্তু এখানে আসতেছে না, তারা ওই ভারতে বসে তারা ওখান থেকে হুক্কা হুয়া করে যাচ্ছে। উদ্দেশ্য কি? তাদের প্রাণের দিদি শেখ হাসিনা ক্ষমতায় এখন আর নাই, তাকে ক্ষমতায় ফেরাতে হবে। আর ফেরানোর একটাই মাত্র পথ, সেটি হলো বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দেয়া। খুব ভালো হয় এখানে হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে গেলে ওনারা এখানে ঢুকে পড়বেন। বাংলাদেশের মানুষ অনেক রক্তের বিনিময়ে, অনেক মূল্য দিয়ে 24-এর গণ অভ্যুত্থান অর্জন করেছে। আপনাদের এই সাম্প্রদায়িকতার দাঙ্গায়, আপনাদের এই ফাঁদে পা দেওয়ার জন্য না। চরম ধৈর্যের পরিচয় দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ। আসার কথা, বাংলাদেশের সংখ্যালঘু ভাইয়েরাও তারাও প্রতিবাদ জানাচ্ছে, কারণ তারা বুঝতেছে এ দেশ তাদের, এই বাংলাদেশ তাদের, এই ভূমি তাদের, তারা এখানে থাকবে, তারাও বাংলাদেশের নাগরিক। তারা বুঝতে পারছে যে ভারত এবং বিজেপি তারা তাদের রাজনৈতিক স্বার্থে তারা এখানে মিথ্যা অপপ্রচার ছড়িয়ে তারা দাঙ্গা বাঁধাতে চায়। তাই আমি ধন্যবাদ জানাবো যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব যেই বক্তব্য, যে আলোচনা করেছে তা মর্যাদার দুই দেশের জন্য। কেউ বাংলাদেশের পররাষ্ট্র সচিব বা বাংলাদেশের পররাষ্ট্র নীতি 1 সেকেন্ডের জন্য অতুজানো হয়নি। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং কতগুলো স্টেপ তারা নিচ্ছে। বাংলাদেশে আর কোনো অবৈধ নাগরিককে থাকতে দেওয়া হবে না। আপনারা জানেন বছরের পর বছর বাংলাদেশে লাখ লাখ ভারতীয় অবৈধভাবে তারা বসবাস করছে, তারা দেশে ইনকাম করছে, তারা চাকরি করছে, আর বিলিয়ন বিলিয়ন ডলার তারা পাঠাচ্ছে ইন্ডিয়াতে, যেটি মহামারী আকার ধারণ করেছিল আওয়ামী লীগের 15 বছরে। যেই সংখ্যা কোনো কোনো গবেষণায় আসছে যে 25 লাখের উপরে। আরে ভাই, যেখানে আমাদের বাংলাদেশের লোক, অসংখ্য লোক বেকার, আমাদের শিক্ষিত বেকার বেড়ে যাচ্ছে, বাংলাদেশের লোক চাকরি পাচ্ছে না, আমার দেশের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে চাকরির জন্য, নদীপথে তারা তারা সাগরে ডুবে মরছে, আর সেই বাংলাদেশে তারা গার্মেন্টস সেক্টর সহ বিভিন্ন সেক্টরে তা চাকরি করছে, টেক্সটাইল মানে চাকরি করছে। ঠিক আছে, আমরাও কাউকে অবৈধ হয়ে থাকতে দিব না। আরও কয়েকটি শক্ত পদক্ষেপ কথা জানিয়েছে ইউনিসেফ সরকার। যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা কাল এসেছিলেন 21 দেশের, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, দাবি জানিয়েছেন যে আমরা দিল্লিতে আমাদের এই বাংলাদেশের ভিসার জন্য আমরা দিল্লিতে চাই না আপনাদের দূতাবাস, অন্য কোনো দেশে অন্য কোথাও আপনারা এটি স্থানান্তর করেন। এটি একটি শক্ত প্রতিবাদ। বাংলাদেশ জানিয়েছে যে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, কে ছোট কে বড় এটি নয়, কেউ কারোর উপরে দাদাগিরি ফলাতে পারবে না। বাঘের মতো সিংহের মতো এই পররাষ্ট্রনীতি চায়। বাংলাদেশ সুপার পাওয়ারের দেশ না হতে পারে, বাংলাদেশ আয়তনে ছোট দেশ হতে পারে, বাংলাদেশ ভূ রাজনৈতিক কারণে বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ হাব। মনে রাখতে হবে, ভারতের কূটনীতিকরা, রাজনীতিবিদরা নিশ্চয়ই বোঝেন যে আপনি আমাকে প্রেশার দিবেন, আমি কি চুপচাপ বসে থাকবো? আমি কি আর বন্ধু খুঁজবো না?
বিশ্বে বাংলাদেশ এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে, নানা স্বার্থের কারণে বাংলাদেশের সঙ্গে অনেকেই বন্ধুত্ব করতে চায়। বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র, অনেক নিউক্লিয়ার পাওয়ার রাষ্ট্র, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। বুঝে নেন কোথায় কোথায় বিনিয়োগ করতে চায়। ওই যে লালমনিরহাট বিমানবন্দর আমরা কাজ শুরু করেছি, আপনাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন রে ভাই? ওই তিস্তা ব্যারেজ চীন করবে, আপনারা রাজি না? বিগত হাসিনা সরকার আপনাদের খুশি করার জন্য এসব কাজ শুরু করে নাই, একের পর এক করিডর দিয়ে গেছে। আপনারা আমাদের পরে হামলে পড়লে ওই চীন কি বসে থাকবে? আপনাদের পরম বন্ধু যুক্তরাষ্ট্র? মনে হয় না। প্রত্যেকেরই স্বার্থ আছে। আপনার পাশেই কিন্তু আছে চীন এবং পাকিস্তান। আপনি বাংলাদেশের উপরে আপনারা অন্যায়ভাবে চাপিয়ে দিবেন, অন্যায় কিছু করবেন, ওই সব দেশ বসে থাকবে? এটি ভাবার কারণ নেই। বাংলাদেশ এখন ওই প্রেক্ষাপটে নেই। বরঞ্চ আপনাদের উচিত হবে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করা। দাদাগিরি না করে বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পলিসি চালু করা। না হলে আপনারা এই বন্ধু হারাবেন। এই মোদী সরকারের, এই বিজেপি সরকারের এই হিন্দুত্ববাদী পলিসির কারণে ইতিমধ্যেই ভারত কিন্তু তার প্রতিবেশী অনেককে হারিয়েছে। শ্রীলঙ্কা হারিয়েছে, মালদ্বীপ হারিয়েছে, ভুটান, নেপাল, কোনোটাই বাদ নাই। কিন্তু বাবুসৃষ্টি ছিল বাংলাদেশ। এই বাংলাদেশও আপনারা হারাতে বসেছেন। কারণ আমরা গত কিছুদিনে ভারতের এক শ্রেণীর নাগরিকদের যে চেহারা দেখেছি, বাংলাদেশের মানুষের উপরে তাদের যে ক্ষোভ, ঘৃণা, উগ্রতা, ধর্মন্ধতা, যে তুচ্ছ তাচ্ছিল্য করা, সে শব্দ আমরা শুনেছি। বাংলাদেশের মানুষ কোনোদিন সেটি ভুলে যাবে না, যাবে না, যাবে না। ভুলে যাবেন না যেটি হাসিনার সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এটি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একটি বিপ্লবী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। বাংলাদেশে কাউকে আপনারা দাবিয়ে রাখতে পারবেন না। ওই আওয়ামী লীগের মতো, ওই ফ্যাসিস্টের মতো আপনাদের পাঁচাটা গোলাম বানিয়ে রাখতে পারবেন না। যারা আপনাদের দাস ছিল, তারা পালিয়ে গিয়েছে 5ই আগস্ট। এই বিপ্লবের বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে এবং যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, তারা মাথা উঁচু করে বীরের জাতি হিসেবে দাঁড়িয়ে থাকবে।